বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ক্লাস আজকে শুরু করছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাস করবা। প্রশ্ন থাকলে প্রশ্ন করবা যখন প্রশ্ন করার সুযোগ দিই। আর তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে সেই অ্যাসাইনমেন্ট করবা, হোমওয়ার্ক গুলো যথাযথভাবে করবা। তাইলে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো যাই হোক, তোমাদের ক্লাসে যে উপস্থিতি এটা আসলে আশাব্যঞ্জক নয়, আর উপস্থিত থাকা উচিত তোমাদের 20 জনের মতো স্টুডেন্ট, কিন্তু সেই তুলনায় উপস্থিতিটা তুলনামূলকভাবে অনেকটাই কম। তোমাদের এই উপস্থিতি অবশ্যই বাড়াতে হবে। তোমরা তো থাকবাই, বাকি মেয়েদের সাথেও যোগাযোগ করবা। আমরা যোগাযোগ করার পাশে তোমরাও উৎসাহিত করবা, সবাইকেই উপস্থিত থাকতে হবে। আচ্ছা, ভিডিওগুলো অন করে দাও। আমরা আমাদের শিডিউলের আজকের যে অধ্যায়টা আলোচনা করব সেটা হলো চতুর্থ অধ্যায়। এর আগে আমরা আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়টা আমাদের শেষ হয়েছে। আজ থেকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চতুর্থ অধ্যায় হলো HTML এর অধ্যায়টা। তো যাই হোক, তোমাদের আমি যে অধ্যায়গুলো আলোচনা করব, তো সেটা হলো প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি, এবং চতুর্থ অধ্যায়, এই তিনটে অধ্যায়। ঠিক আছে? আর তোমাদের আব্দুল গফুর স্যার উনি তোমাদের আলোচনা করবেন দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ এবং ষষ্ঠ অধ্যায়। নিশ্চয়ই উনি তোমাদেরকে বর্তমানে দ্বিতীয় অধ্যায় আলোচনা করছেন। তো যাই হোক, আমি তোমাদের প্রথম অধ্যায় শেষ করে তোমাদের তৃতীয় অধ্যায় শুরু না করেই চতুর্থ অধ্যায় শুরু করছি। এর পিছনে কারণ হলো চতুর্থ অধ্যায় HTML এবং ওয়েব ডিজাইন, এটা একটা প্র্যাকটিক্যাল অংশ এর মধ্যে আছে। তো যেহেতু প্র্যাকটিক্যাল অংশ এর মধ্যে আছে, এই কারণে এটা তোমাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনি এখানে দুইটা অংশই তোমাদের কাজ করতে হবে। তো সে কারণে তোমাদের প্র্যাকটিক্যাল সম্পর্কেও ধারণা দেওয়ার জন্য এই অধ্যায়টা জরুরি বলে এই অধ্যায়টা আগে আমরা শুরু করছি। তো এটা শেষ হওয়ার পরে আবার তোমাদের তৃতীয় অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল অধ্যায় সংখ্যা পদ্ধতি, সেটা ইনশাল্লাহ আলোচনা করব। তো যাই হোক, এই অধ্যায়টা অবশ্যই মনোযোগ সহকারে করবা। তাইলে প্র্যাকটিক্যাল থিওরি দুটো অংশই এখান থেকে প্রশ্ন থাকবে এবং তোমরা বুঝতে পারবা। নিশ্চয়ই আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, আজকে আমাদের এই চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। এগুলো সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব। এই বেসিক বিষয়গুলো যদি তোমরা ভালো মতো জানো, তাইলে আশা করি কোনো প্রবলেম হবে না পরের অংশগুলো বুঝতে। তো এই অধ্যায়ের শুরুতেই আমরা যেটা শিখবো সেটা হলো ওয়েব পেজ। ওয়েব পেজ কি? ইন্টারনেটের সাথে সংযুক্ত পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত ফাইলকে ওয়েব পেজ বলে। ইন্টারনেটের সাথে সংযুক্ত পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত ফাইলকে ওয়েব পেজ বলে। ওয়েব পেজ সাধারণত HTML দ্বারা তৈরি করা হয়। What is HTML? The full meaning of HTML is Hypertext Markup Language. অর্থাৎ HTML এর পূর্ণ রূপ হলো Hypertext Markup Language। তো Hypertext Markup Language বা HTML এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের ভাষা নয়। তাহলে এটা দ্বারা কি করা হয়? এই ল্যাঙ্গুয়েজ দ্বারা ওয়েব পেজ তৈরি করা হয়। অর্থাৎ ওয়েব পেজ তৈরি করার জন্য HTML ব্যবহার করা হয়। ওয়েব পেজের লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি থাকতে পারে। টিম বার্নার্স-লি কে ওয়েব পেজের জনক বলা হয়। টিম বার্নার্স-লি উনি ওয়েব পেজ এবং ওয়েবসাইট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে তো ওনাকে ওয়েব পেজের জনক হিসেবে অভিহিত করা হয়। তার মানে ওয়েবসাইট তৈরির
শুরুর দিকে অনেক বিষয় নিয়ে উনি অনেক চিন্তা করেছেন, অনেক গবেষণা করেছেন, তথা এই সেক্টরে উনি অনেক কাজ করেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে টিম বার্নার্স-লিকে ওয়েব পেজের জনক বলা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারটা আসলে কি? যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা ওয়েব পেজ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। তার মানে হলো যে ওয়েব ব্রাউজার মূলত একটি সফটওয়্যার। এই সফটওয়্যার কি কাজে ব্যবহার করা হয়? ইন্টারনেটের ওয়েবসাইটগুলো পরিভ্রমণ বা পরিদর্শন করার জন্য ব্যবহার করা হয়। আমরা যে একটা ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটের ভিতরে যত পেজ আছে সেগুলো তন্ন তন্ন করে খুঁজে দেখতে পারি, ব্যবহার করতে পারি, সেখানকার কোনো তথ্য আমরা ডাউনলোড করে প্রিন্ট করতে পারি, ইত্যাদি ইত্যাদি আমাদের প্রয়োজন অনেক নানামুখী কাজ করে থাকি। এই কাজগুলো করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয়, তো সেই সফটওয়্যারকেই বলা হয় ওয়েব ব্রাউজার। কয়েকটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার বা ওয়েব ব্রাউজিং সফটওয়্যার হচ্ছে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, অপেরা মিনি, নেটস্কেপ কমিউনিকেটর ইত্যাদি। এই যে নামগুলো বলা হলো প্রত্যেকটাই এক একটা গুরুত্বপূর্ণ ওয়েব ব্রাউজার সফটওয়্যার। তবে এগুলোর মধ্যে আবার সবচেয়ে বেশি যে সফটওয়্যারটা ব্রাউজার ব্যবহার করা হয় সেটা হলো গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স। গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারগুলোই সবচেয়ে বেশি ব্যবহারকারী ব্যবহার করে থাকে। এছাড়া বাকি যে ব্রাউজারের নামগুলো এখানে আমি উল্লেখ করেছি এগুলোও জনপ্রিয়, এগুলোও ব্যবহার করে অনেকেই। তো সবচেয়ে বেশি জনপ্রিয় প্রথম দুটো, অর্থাৎ গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স। তোমরা যারা ইন্টারনেট ব্যবহার করো, ওয়েবসাইট ব্রাউজিং করো, তো তারা নিশ্চয়ই গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স ব্যবহার করে থাকো বলে আমার বিশ্বাস। তো যাই হোক, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো ওয়েব ব্রাউজিং। ওয়েব ব্রাউজিং বলতে আমরা কি বুঝি? ওয়েব ব্রাউজিং হলো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন প্রক্রিয়া। ওয়েব ব্রাউজিং এর সাহায্যে ইন্টারনেটের তথ্য সমুদ্র থেকে অসংখ্য তথ্য আরোহণ সম্ভব। অর্থাৎ ইন্টারনেটটা তো আসলে একটা সমুদ্রের মতো। এটা কিসের সমুদ্র? এটা হলো তথ্য এবং উপাত্তের সমুদ্র। এই তথ্য উপাত্তের বিশাল মহাসমুদ্র থেকে অসংখ্য তথ্য আরোহণ করা বা গ্রহণ বা সংগ্রহ করার যে প্রক্রিয়া, তো সেই প্রক্রিয়াটাই হলো ওয়েব ব্রাউজিং। ঠিক আছে? এরপরে দেখো ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টালটা কি? ওয়েব পোর্টাল হচ্ছে এমন একটি বিশেষ ওয়েব পেজ যেখানে অনেক উৎস থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য এবং লিংক সাজানো থাকে। অর্থাৎ একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিংক, কন্টেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয় তাকে ওয়েব পোর্টাল বলে। আচ্ছা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো ওয়েব সার্ভার। ওয়েব সার্ভারটা আসলে কি জিনিস? সার্ভার আসলে সার্ভ থেকে এসেছে। সার্ভ মানে কি? সার্ভ মানে পরিবেশন করা, তাই না? এটা কি সার্ভ করে? আসলে তথ্য এবং উপাত্ত সার্ভ করে। ঠিক আছে? তো তার মানে সার্ভার এর ভিতরে দুটো অংশ থাকে, হার্ডওয়্যার সেক্টর এবং সফটওয়্যার সেক্টর। দ্য ফিজিক্যাল কম্পোনেন্ট অফ কম্পিউটার ইজ কল্ড হার্ডওয়্যার। অর্থাৎ কম্পিউটারের ভিতরে যে কম্পিউটারের যে বাহ্যিক যন্ত্রাংশগুলো যেগুলো হাত দ্বারা স্পর্শ করা যায় সেগুলোকে হার্ডওয়্যার বলে। আর দ্য প্রোগ্রামস অফ কম্পিউটার ইজ কল্ড সফটওয়্যার। অর্থাৎ কম্পিউটারের ভিতরের যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি সেগুলোকে বলা হয় সফটওয়্যার। তো এই সার্ভার আসলে একটা কেন্দ্রীয় ব্যবস্থাপনা যেখানে দুটো অংশই থাকে, হার্ডওয়্যার সফটওয়্যার দুটো অংশই এর মধ্যে নিহিত থাকে। যেমন মজিলা ফায়ারফক্স, তারপরে অপেরা মিনি, গুগল ক্রোম, এগুলো তো এক একটা সফটওয়্যার। কিন্তু
এছাড়া হার্ডওয়্যার সেক্টরটা, যেমন তোমরা রাউটার, মডেম এগুলোর যে নাম শুনেছো, তো এগুলা কিন্তু হার্ডওয়্যার, সবই একটা ওয়েব সার্ভারের সাথে সম্পৃক্ত। তো ওয়েব সার্ভারটা কি? ওয়েব সার্ভার হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সার্ভারে ওয়েব পেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে, তাকে ওয়েব সার্ভার বলে। ব্রাউজার প্রোগ্রামের সাহায্যে ওয়েব সার্ভার থেকে ওয়েব পেজ বা ওয়েবসাইটটি পর্দায় প্রদর্শিত হয়। সাউন্ড হচ্ছে, তোমরা তোমাদের মাইক্রোফোন গুলো অবশ্যই মিউট করে রাখো। ক্লাস চলাকালীন সময় মাইক্রোফোন অবশ্যই তোমরা মিউট করে রাখবা। সেলিনা আক্তার, তোমার মাইক্রোফোনটা মিউট করে ফেলো। সাউন্ড হচ্ছে মাইক্রোফোন, হ্যাঁ এবার মিউট হয়েছে তোমারটা। সেলিনা আক্তারের মাইক্রোফোন আবার আনমিউট হয়ে গেছে। ঠিক আছে, মিউট করো। মিউট না করলে সাউন্ড হয়, সবার জন্য প্রবলেম হয়, এই ব্যাপারগুলো তোমাদের বুঝতে হবে। আচ্ছা, যাই হোক, এবার সবাই মনে হচ্ছে মাইক্রোফোন মিউট করে ফেলেছো। ভেরি গুড। তো তাইলে ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সার্ভারে ওয়েব পেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে তাকে কি বলে? ওয়েব সার্ভার বলে। ব্রাউজার প্রোগ্রামের সাহায্যে ওয়েব সার্ভার থেকে ওয়েব পেজ বা ওয়েবসাইটটি পর্দায় প্রদর্শিত হয়। ওয়েব সার্ভার HTTP প্রোটোকল ব্যবহার করে গ্রাহকের ওয়েব পেজ সরবরাহ করে থাকে। হোয়াট ইজ HTTP? HTTP হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের সংক্ষিপ্ত রূপকে বলা হয় HTTP। আচ্ছা, এরপরে আসো ওয়েব অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেস বলতে আমরা কি বুঝি? তো আসলে তোমাদের যেমন একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকে, একটা নাম একজন স্টুডেন্টের পরিচয় বহন করতে পারে, কিন্তু প্রবলেম হলো একই ক্লাসে একাধিক স্টুডেন্টের একই নাম থাকতে পারে। সেই কারণে নাম দিয়ে কোনো স্টুডেন্টকে ইউনিক বা অদ্বিতীয়ভাবে শনাক্ত করা সম্ভব নয়। তাইলে ক্লাসে তোমাদের মধ্যে এমন কোন জিনিস আছে যেটা দ্বারা তোমাদের অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যাবে? নিশ্চয়ই তোমাদের রোল বা আইডি নম্বর বা রোল নম্বর দিয়ে তোমাদেরকে অদ্বিতীয় বা ইউনিক হিসেবে শনাক্ত করা যাবে। একই ক্লাসে একজন স্টুডেন্টের একটাই রোল থাকে, তাই না? তো এই কারণে রোলটাই হবে তোমাদের ইউনিক আইডি। তো তেমনি ওয়েব অ্যাড্রেসের অর্থাৎ একটা ইন্টারনেটের সাথে যে সংযুক্ত কম্পিউটারগুলা, তাদের নির্দিষ্ট একটা ঠিকানা থাকবে এবং সেই ঠিকানাটা পৃথিবীতে যত ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার সবগুলোর থেকে আলাদা হবে, এক নামে একটাই থাকবে। তো এই যে ইউনিক নেম, এটাই আসলে ইউনিক যে অ্যাড্রেস, সেটাই হলো ওয়েব অ্যাড্রেস। অর্থাৎ প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজারে দেখা বা খুঁজে বের করা যায়। এই ঠিকানাকে কি বলে? ওয়েব অ্যাড্রেস বলে। যেমন http www.dwcuttara.edu.bd, তাহলে এটা একটা ওয়েব অ্যাড্রেস। এই ওয়েব অ্যাড্রেসটা কিসের ওয়েব অ্যাড্রেস? আমাদের ঢাকা উইমেন কলেজের ওয়েব অ্যাড্রেস। তো ওই ওয়েব অ্যাড্রেস, প্রত্যেকটা ওয়েব অ্যাড্রেসের পিছনেই আইপি অ্যাড্রেস কাজ করে। আইপি অ্যাড্রেসটা আমরা একটু পরে আসছি। তো তার মানে আইপি অ্যাড্রেসের ভিতরে নাম্বার থাকে বা ডিজিট থাকে। তো একটা আইপি অ্যাড্রেসের ভিতরে অনেকগুলো অংশ থাকে, সেগুলো আমরা পরে আসছি। তো তার মানে সহজ কথায় ওয়েব অ্যাড্রেস প্রতিটা ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় যে ঠিকানা রয়েছে, এই ঠিকানাটাকেই আসলে কি বলা হয়? ওয়েব অ্যাড্রেস বলা হয়। নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে কি বলা হয়? www। www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে ওয়েব নামেও অভিহিত করা হয়ে থাকে। ইন্টারনেটের সাথে সংযুক্ত হাজার হাজার কম্পিউটারে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরস্পর সম্পর্কযুক্ত ডকুমেন্টকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়। নিশ্চয়ই বুঝেছো। এরপরে দেখো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন আসলে কি? ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করার টুলকে সার্চ ইঞ্জিন বলে।
ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করার টুলকে সার্চ ইঞ্জিন বলে। অর্থাৎ সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের ওয়েবসাইট যা ইন্টারনেটের অন্যান্য ওয়েবসাইট খুঁজে পেতে সাহায্য করে। তো কোনো একটা ওয়েবসাইটের ভিতরে সার্চ ইঞ্জিন থাকতেই হবে এমনটি কিন্তু নয়। তো তার মানে প্রতিটা ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন থাকাটা কম্পালসারি বা বাধ্যতামূলক নয়, তবে থাকলে কোনো ওয়েবসাইটকে আরো প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। এজন্য কোনো ওয়েবসাইটের জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করাটা অত্যন্ত ভালো, আরো বেশি প্রচারমুখী করে তোলা যায় ওয়েবসাইটটিকে। যে কোনো ব্যবহারকারী সহজেই ওই ওয়েবসাইটটা খুঁজে পেতে পারে ওই সার্চ ইঞ্জিনের মাধ্যমে, কিন্তু এটা কম্পালসারি বা বাধ্যতামূলক নয়। তো কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন যেমন google.com, yahoo.com, pipilika.com ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এই যে শেষের যেটা pipilika.com তোমরা দেখছো, এটা বাংলাদেশের একমাত্র সার্চ ইঞ্জিন যেটা বাংলা ভাষায় যে সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ করা যায়। ইংলিশ ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও এই সার্চ ইঞ্জিন দ্বারা pipilika.com দ্বারা সার্চ করা হয়। তো বাংলাদেশেরই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির শিক্ষক এবং ছাত্রছাত্রী মিলিয়ে এই সার্চ ইঞ্জিনটা তৈরি করেছেন। এখানে পিপিলিকা নাম কেন দিয়েছেন ওনারা? আসলে পিপিলিকা যেমন সারিবদ্ধভাবে সুন্দর একটা শৃঙ্খলাবদ্ধ ভাবে খাদ্য সংগ্রহ করে, তো তেমনি এই সার্চ ইঞ্জিন দ্বারা যেহেতু বিশ্বের বিভিন্ন ধরনের তথ্য আমরা সহজেই শৃঙ্খলাবদ্ধভাবে খুঁজে পেতে পারি, সেইটাকে সামনে রেখেই এই বাংলা ভাষার সার্চ করার ইঞ্জিনের নামটা দেওয়া হয়েছে pipilika.com। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস বলতে আমরা কি বুঝি? আইপি অ্যাড্রেসের ফুল মিনিং হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের সংক্ষিপ্ত রূপকে আইপি অ্যাড্রেস বলে। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে, এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তথ্য আদান প্রদানে সাধারণত আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়ে থাকে। আইপি অ্যাড্রেসের সাহায্যে নেটওয়ার্কভুক্ত লক্ষ লক্ষ কম্পিউটার পৃথকভাবে শনাক্ত করা সম্ভব। এর আগে যেমন তোমরা ওয়েব অ্যাড্রেস শিখলা, ওয়েব অ্যাড্রেসের সাথে আইপি অ্যাড্রেস জড়িত। তো তার মানে প্রত্যেকটা আইপি ওয়েব অ্যাড্রেসের পিছনে একটা আইপি অ্যাড্রেস কাজ করে। তো আইপি অ্যাড্রেস আসলে এটা সংখ্যা দিয়ে লেখা হয়। তো তার মানে একটা ওয়েব অ্যাড্রেস যেমন www.google.com, তো এখানে এই যে অ্যাড্রেসটার কথা বলা হলো, তো এখানে কি আছে? শুধুমাত্র অক্ষর দেয়া আছে। অক্ষর দেওয়ার কারণে এটা বুঝতে কিন্তু বেশ সহজ হচ্ছে এবং মনে রাখাও অ্যাড্রেসটা সহজ। কিন্তু এটার পিছনে কিন্তু অনেকগুলা ডোমেইন নেম অর্থাৎ এগুলোর পিছনে ডিজিট কাজ করে। তো তার মানে কোনো ব্যবহারকারী যখন কোনো ওয়েব অ্যাড্রেস লিখে এন্টার প্রেস করে, সাথে সাথে সেটা কি হয়, ডিএনএস এর মাধ্যমে, ডোমেইন নেম সিস্টেমের মাধ্যমে আসলে সেটা ডিজিটে কনভার্ট হয়ে তারপরে নির্দিষ্ট কম্পিউটারকে খুঁজে পেতে সহযোগিতা করে। আইপি অ্যাড্রেস, একটা আইপি অ্যাড্রেসের ভিতরে 4টি অক্টেটে ভাগ করা থাকে। প্রত্যেকটা আইপি অ্যাড্রেসই 4টি অক্টেটে ভাগ করা থাকে। তো তার মানে এখানে যে ডিজিট বা অঙ্কগুলো থাকে 4 অক্টেট, প্রত্যেকটা অক্টেটে 8টা করে বিট থাকে, ঠিক আছে, যেটা বাইনারি পদ্ধতি 0 আর 1 দ্বারা লেখা হয়। তো এভাবে 4টা অক্টেটের ভাগ থাকে একটা আইপি অ্যাড্রেস। তার মানে একটা ওয়েব অ্যাড্রেসের ভিতরে 4টা অক্টেট থাকে এবং প্রত্যেকটা অক্টেট বা প্রত্যেকটা অংশের ভিতরে 8টা করে বিট থাকে। তাহলে সেই হিসেবে একটা আইপি অ্যাড্রেসের ভিতরে কতগুলো ডিজিট বা বিট থাকবে? নিশ্চয়ই একটা অংশে যদি 8টা করে বিট থাকে তাহলে 4টা অংশে 4 অক্টেটে 32টা বিট থাকবে। তো তার মানে একটা ওয়েব অ্যাড্রেসের ভিতরে যদি তুমি এভাবে আইপি অ্যাড্রেস দিয়ে শনাক্ত করো, তো সেক্ষেত্রে বাইনারি পদ্ধতিতে সেখানে 32টা বিট থাকবে, ঠিক আছে। তো এটা মনে রাখা একজন ব্যবহারকারীর কাছে সো টাফ।
তো এটাকে যদি আমরা বাইনারি ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতিতেও লিখি, তারপরেও সংখ্যাটা অনেকটা বড় হয়ে যায়, তো যা মনে রাখা কষ্টকর হয়ে যায়। তো সেজন্য এইটাকে আসলে আমরা আইপি আইপি অ্যাড্রেসের পরিবর্তে আমরা সেটাকে ওয়েব অ্যাড্রেসের ভিতরে যে অক্ষর দিয়ে লেখা হয় সেই সিস্টেম আমরা করে থাকি। কিন্তু আসলে মূলত ওয়েব অ্যাড্রেস লিখলে সেটা ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেমের মাধ্যমে আইপি অ্যাড্রেসেই রূপান্তর হয়ে নির্দিষ্ট কম্পিউটারকে খুঁজে পেয়ে থাকে। তো নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো আমি আশা করি। এরপরে দেখো ডোমেইন নেম। ডোমেইন নেম কি? ডোমেইন নেম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে শনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয় আলফানিউমেরিক ঠিকানা। আলফানিউমেরিক মানে হচ্ছে ক্যারেক্টার এবং নাম্বার সম্বলিত একটা ঠিকানা। তাহলে এখানে ক্যারেক্টার এবং নাম্বার বলতে কি বুঝি আমরা? আলফানিউমেরিকের অর্থ হলো যে আলফাবেটিক অ্যান্ড নিউমেরিক। আলফাবেটিক হলো যেখানে ক্যারেক্টার, ক্যারেক্টার মানে হলো ইংরেজিতে ক্যাপিটাল বা স্মল লেটারের এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো, তো এগুলো, এবং এছাড়া বিভিন্ন সিম্বল হতে পারে যেমন হ্যাশ, তারপরে অ্যাস্টেরিস্ক, এরপরে অ্যাট দ্য রেট অফ, ইত্যাদি ইত্যাদি যে সিম্বল থাকে এই সিম্বলগুলো অথবা যে অক্ষরগুলো, এগুলোকে আসলে ক্যারেক্টার হিসেবে বিবেচনা করা হয়। এবং 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্ক বা ডিজিট এগুলোকে আসলে নাম্বার হিসেবে বিবেচনা করা হয়। তো তার মানে আলফানিউমেরিকের ভিতরে এই চিহ্ন বা অক্ষরমালাও থাকতে পারে এবং সংখ্যা বা ডিজিটও থাকতে পারে। এই দুইটার সমন্বয়ে আসলে যে তার মানে আলফানিউমেরিক ঠিকানা সেটা নির্দেশ করে কিসের মাধ্যমে? ডোমেইন নেমের মাধ্যমে। তার মানে ডোমেইন নেম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে শনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয় আলফানিউমেরিক অর্থাৎ ক্যারেক্টার এবং নাম্বার সম্বলিত ঠিকানা। যেমন www.google.com, এখানে কি আছে? google.com, google.com এটা হচ্ছে ডোমেইন নেম। নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। google.com, google.comটা হচ্ছে আসলে এখানে ডোমেইন নেম। তো এখানে ডোমেইন নেমের ভিতরে অনেকগুলো অংশে ভাগ করা থাকে, অনেকগুলো অংশ থাকে, যেমন রুট লেভেল, সেকেন্ড লেভেল ইত্যাদি অংশ থাকে। তো তার মানে তোমাদের এখানে দেখো একটা বিষয় লক্ষ্য করো, www.google.com, তো এখানে অ্যাড্রেসটা কয়েকটা অংশে বিভক্ত। তো এখানে যে www দ্বারা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে বোঝানো হচ্ছে। এরপরে গুগল, গুগল দ্বারা আসলে গুগলের একটা নিজস্ব নাম বোঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে গুগল তাদের নিজস্ব নামকে এখানে ইউজ করে থাকে। এবং শেষে .com যেটা, এটা দ্বারা এই ডোমেইন নেমটা কোন টাইপের সেই টাইপ বোঝানো হচ্ছে। যেমন কম দ্বারা কি বোঝায়? কম দ্বারা কমার্শিয়াল বোঝায়। আবার শেষে যদি .org থাকে তাহলে সেটাকে অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান বোঝায়। আবার .net থাকলে সেটা নেটওয়ার্ক প্রতিষ্ঠান বোঝায়। আবার যদি .edu থাকে, এই edu দ্বারা কি বোঝায়? এডুকেশনাল বা শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝায়। তো তার মানে তোমার ডোমেইনটা কোন টাইপের হবে সেটা যে শেষের যে রুট লেভেল যে অংশটা, সেইটা থেকে এই ডোমেইন নেমের টাইপটা বোঝা যায়। আর এছাড়া এর আগের যে অংশটা গুগল বা অন্য কোনো নাম, এটা তাদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাদের ওয়েবসাইট তাদের নিজস্ব পরিচিতি বহন করার জন্য এই অংশটা ব্যবহার করা হয়। এছাড়া কোনো কোনো ওয়েবসাইটের শেষে আবার .video থাকে, যেমন আমাদের কলেজেরই যে ওয়েবসাইট সেটার ঠিকানা www.dwcuttara.edu.bd। এই যে ডিডব্লিউসি উত্তরা, এটা হচ্ছে ডাকুমেন্ট কলেজের নিজস্ব পরিচিতি, নিজস্ব নাম, পরিচিতি। এবং এর পরে যে .edu, edu দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান বোঝানো হচ্ছে। এবং শেষে আবার 2 অক্ষরের .bd আছে। এই বিডি দ্বারা কি বোঝাচ্ছে? আসলে এটা কান্ট্রি নেম, দেশের নাম। বিডি দ্বারা বাংলাদেশ বোঝাচ্ছে। এই জন্য প্রত্যেক দেশেরই কান্ট্রি নেম পৃথক করার জন্য বা বোঝানোর জন্য শেষে .com বা .org এর শেষে কান্ট্রি নেমও সংযুক্ত করা থাকে। তো নিশ্চয়ই তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে দেখো হোম পেজ। যে কোনো ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকেই বলা হয় হোম পেজ। হোম পেজ হলো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নিজস্ব পেজ। হোম পেজকে ব্রাউজার শুরুতে লোড করে। হোম পেজ হচ্ছে এক ধরনের ইন্ডেক্স বা সূচি। হোম পেজের মাধ্যমে ওয়েবে তথ্য পাবলিশ করা হয়
এবং হোম পেজটি হচ্ছে ওয়েবে প্রবেশের মূল প্ল্যাটফর্ম। তো একটা বইয়ের যেমন শুরুর দিকে একটা পেজ থাকে, তো সেখানে ইন্ডেক্স বা সূচিপত্র থাকে, সেটা দেখেই বোঝা যায় বইয়ের ভিতরে কি কি তথ্য উপাত্ত বা কি কি বিষয় ইনক্লুড করা হয়েছে। তো তেমনি একটা হোম পেজ থেকেই বোঝা যায় যে ওই ওয়েবসাইটের ভিতরে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে। তো এই কারণে এটাকে আসলে ওই ওয়েবসাইটে প্রবেশের মূল প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। আশা করি বুঝছো। তো এরপরে দেখো ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? ওয়েবসাইটকে কেন্দ্র করে কিন্তু এই যে আমাদের এত কিছু আলোচনা। তো ওয়েবসাইট হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত কোন কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন, যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায়, তাকে ওয়েবসাইট বলে। একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। তো তার মানে একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত যে রূপ, সেটা হলো ওয়েবসাইট। ওয়েবসাইটের ভিতর অনেকগুলো পেজ থাকতে পারে। যেমন তোমাদের বাসা যদি উত্তরা 12 নম্বর সেক্টরে হয়, তো তাহলে 12 নম্বর সেক্টরে অনেকগুলো বাড়ি আছে, তাই না, অনেকগুলো হাউস আছে।